রক্ত বের হয়ে শুকিয়ে গেছে। দুগালে থাপ্পড়ের দাগ, কাঁধের সাইডে কাপড় কিছুটা ছেঁড়া। রোজির ফর্সা পাগুলো পুরো দৃশ্যমান। রোজির হাঁটু থেকে নিলয়ের দৃষ্টিটা একটু উপরে উঠতে নিলয়ের নিঃশ্বাস বন্ধ হয়ে ওঠে। নিলয় শুকনো ঢুকিল, কারণ তাকে এখন শক্ত হতে হবে। কিন্তু রোজির কাছে আসলে সে কন্ট্রোল হারিয়ে ফেলে। কিন্তু নিলয় নিজেকে শক্ত করে রেখেছে। সে রোজির শুধু নাকের পাশের রক্তটা পরিষ্কার করে ওভাবেই শুইয়ে রেখে নিজের কিছু না করে মেয়েটকে ডেকে রোজির ড্রেস চেঞ্জ করানোর শেষে নিলয় রোজির কাছে গিয়ে রোজির হাত শিকল দিয়ে আটকে দেয়। শিকলটি বেশ বড়, এটা পরে সে পুরো রুমে হাঁটাচলা করতে পারবে, রুমের দরজা পর্যন্ত যেতে পারবে, এর বাইরে আর এক পাও পারবে না বাইরে। এটা করার কারণ যাতে রোজি আর কোনোদিন কিছু না করতে পারে। নিলয় রোজিকে ওভাবে রেখে সোফায় বসে বসে ড্রিঙ্ক করছে। অনেকক্ষণ ড্রিঙ্ক করার পর নিলয় হাতে একটা সিগারেটের প্যাকেট নিয়ে বারান্দায় চলে যায়। সে গিয়ে ইচ্ছে মতো সিগারেট খেতে থাকে। শেষ সিগারেট খাচ্ছে আর এক মনে চাঁদের দিকে তাকিয়ে আছে। সে রেগে রেগে ভাবছে, আমাকে এভাবে ধোকা দেওয়ার কি ছিল? আমার ভালোবাসা এতই ঠুনকো তোমার কাছে রোজ? আমাকে এর আগেও একবার ধোকা দিয়েছো তুমি, কিন্তু এইবার আর না। তুমি আমার বন্দিনী হয়ে থাকবে। তুমি এই বাড়ি থেকে চুল পরিমাণ বের হতে পারবে না। অনেকক্ষণ পর নিলয় যে সোফায় বসে বসে ল্যাপটপে কাজ করতে থাকে। এভাবেই অনেক সময় অতিবাহিত হয়। তখনই নিলয়ের কল আসে। নিলয় কথা বলে দ্রুত গার্ডেনে যায়, কারণ নিলয়ের গার্ডদের মধ্যে দুজন ব্যক্তি নিজেদের কথা কিংহর লোকেদের পাচার করছিল। নিলয় নিচে গিয়ে দুজনের মাথায় শুট করে দেয়। এরই মাঝে রোজির জ্ঞান ফিরে। রোজি চারিদিকে চোখ বোলায়, দেখলো চেনা পরিচিত রুম। রোজি আস্তে আস্তে উঠে বসে। হঠাৎ গুলির শব্দে লাফিয়ে ওঠে রোজি। দ্রুত বারান্দায় যায়। যে এই দৃশ্য দেখে রোজির হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। চোখ দিয়ে টুপটাপ পানি পড়া শুরু হয়ে যায়। রোজি ভয়ে চিৎকার করে ওঠে। আ রোজির চিৎকার শুনে নিলয় চকিতে পেছনে ফেরা মাত্রই নিলয়ের রাগটা যেন মাথা চাড়া দিয়ে ওঠে, কারণ রোজি দাঁড়িয়ে আছে ওনা ছাড়া। সকল গার্ডেরা তাকিয়ে না থাকলেও কিছু কিছু গার্ড চোখ দিয়ে গিলে খাচ্ছে, কারণ এখানে কিছু গার্ড নতুন তারাই তাকিয়ে আছে, কারণ তারা জানে না এটা নিলয়ের ওয়াইফ। এদিকে রোজি কাঁপতে কাঁপতে দ্রুত রুমে ঢুকে পড়ে। নিলয়ের তাকাতে দেখে নিলয় রাগে দাঁতে দাঁত চেপে রোহিতকে বলে, রোদ, এই রোদ, রোদ, ভাই, সিসিটিভি দেখ। দেখে যারা যারা আমার রোদের দিকে তাকিয়ে আছে তাদের আলাদা করে দাঁড়া করিয়ে রাখ। বলে গটগট করে বাড়িতে ঢুকে। উদ্দেশ্য সেই রুম যেখানে নিলয় রোজিকে বন্দি করে রেখেছে। নিলয় সিঁড়ি ভেঙে উপরে গিয়ে রুমে ঢুকে দেখে রোজি বিছানার উপর পাশে ফ্লোরে বসে আছে, হাঁটুতে মুখ গুজে কান্না করছে। এটা দেখে ওর আরও রাগ বেড়ে যায়। গটগট করে রোজির কাছে যায়, যে রোজির বাহু ধরে দাঁড় করে। রোজি নিলয়ের দিকে তাকিয়ে ভয়েতে কাঁপছে। রোজি যে ভয়ে নিচে তাকিয়ে আছে। নিলয় এর রোজির এই কাঁপাকাঁপি যেন সহ্য হলো না। সে রোজির ডান গালে চট করে একটা থাপ্পড় মারল। এত জোরে মেরেছে যে রোজি থাপ্পড়ে বেগ না নিতে পেরে নিচে পড়ে যায়। রোজি হতবাক যে এদিকে রাগ তার করার কথা, কিন্তু রাগ দেখাচ্ছে নিলয়। রোজি আস্তে আস্তে উঠে বসে কাঁদতে লাগলো। নিলয় রোজিকে আবার চেপে দাঁড় করে। রোজি ভয়ে নিজেকে আড়াল করতে চাইছে, না হলে যে সে জানে নিলয় মারবে। এটা দেখেও নিলয়ের মায়া হলো না। সে রোজির চুলগুলো ধরে মুখ উঁচু করলো আর বলল, কিরে, অনেক শখ শরীর দেখানোর, তাই না? কি বলছেন? চুপ। নিজের শরীর দেখাতে গিয়েছিলি বারান্দায়। না মানে আমি শব্দ পেয়ে গিয়েছিলাম। কাঁদতে কাঁদতে রোজি বলল, কিন্তু নিলয় তা শুনল না। রোজি কাপড়গুলো ছিঁড়তে লাগলো। রোজি চিৎকার করছে, কিন্তু নিলয় ওর কোনো কথা কানে না নিয়ে রোজি পরিহিত ড্রেস ছিঁড়তে লাগলো। এত জোরে টান দিচ্ছে যে রোজি মনে হচ্ছে এই বুঝি ওর শরীর ছুলে যাবে। গলে টান লাগছে, রোজি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নিলয় রোজিকে পুরো আনড্রেস করে ফেলল। রোজি নিজেকে শুধু আড়াল করতে চাইছে, আর না পেরে দৌড়ে ওয়াশরুমে চলে গেল আর চিৎকার করে কাঁদতে লাগলো। কিন্তু নিলয় কিছু না বলে নিজের মতো বাইরে চলে গেল। গিয়ে দেখলো রোহিতের কথা মতো সেই গার্ডগুলোকে দাঁড় করিয়ে রেখেছে প্রায় 21 জন গার্ড। নিলয় সবগুলোকে গুলি করে মেরে দিল। নিজের সকল কাজ শেষ করে নিলয় অফিসে গেল। তার কি যেন জরুরি কাজ আছে, তাই রোজি অনেকক্ষণ পর বাহিরে বের হলো। কাঁদতে কাঁদতে মুখ শুকিয়ে ফেলেছে, চোখ লাল হয়ে আছে, যেন রক্ত ঝরবে। বাহিরে এসে দেখে নিলয় নেই। দ্রুত কাপড় পরে নেয়। নিলয় অফিসে নিজের কাজ করে বাসে আসে। এসে নিজের রুমে যায়, যে ফ্রেশ হয়ে নেয়, তারপর নর্মাল কাপড় পরে। তারপর নিচে নেমে
খেতে বসে খাবারের এক চামচ মুখে নেবে, কিন্তু পরক্ষণেই মনে পড়ে রোজির কথা। মেয়েটকে ডেকে জিজ্ঞেস করে, রোজি খেয়েছো? না স্যার, রোজি ম্যামকে অনেক বলেছি খায়নি। নিলয় উঠে যায়, হাতের চামচ নিচে রেখে উপরে যায়। রোজির রুমে যেয়ে দেখে পুরো রুম অন্ধকার। সে লাইট জ্বালায়। নিলয় ভাবে এই মেয়ে তো এমন না, তাহলে এমন করছে কেন? নিলয় লাইট জ্বালিয়ে দেখলো রোজি বিছানায় শুয়ে আছে। সে এগিয়ে যায়, দেখে নাক মুখ চোখ লাল, চোখের পাতা এখনো ভেজা। দেখে বোঝা যায় একটু আগে ঘুমিয়েছে। নিলয় রোজিকে ডাকলো। এই রোজি। নিলয় আবারও জোরে ডাকলো, কিন্তু রোজি উঠল না। দেখে সাইড থেকে গ্লাস ভর্তি পানি নিয়ে রোজির মুখে মারলো। রোজি ধরফড়িয়ে উঠল। রোজি। জি। হকচকিয়ে বলল। রোজির এমন অবস্থা দেখে নিলয় অবাক। এই মেয়ে কি পাগল হয়ে গেল? নিলয় আর কিছু না ভেবে রোজিকে বলল, রোজি তুমি খাওনি কেন? আমার খিদে নেই তাই। আমাকে রাগান্বিত করো না। রোজি নিলয়ের মুখে নিজের সম্পূর্ণ নাম শুনে আঁতকে উঠল, কারণ নিলয় রেগে থাকলে ওকে ভালোবেসে ডাকে রোজ বা অন্য সব ডাক। রোজি আর ভাবতে পারল না। নিলয় রোজির কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, কথা বলিস না কেন? খাসনি কেন? আমার এগুলো খেতে ইচ্ছে করছে না, গুলিয়ে আসে। নিলয়ের রাগ আরও উঠল। চুপ, ফিনিশ করে এগুলো। প্লিজ আমাকে জোর করবেন না, আমার খেতে ইচ্ছে করছে না আপনার কালো কাজের টাকার খাবার খেতে। বলার পরপরই নিলয় ডেকে রোজিকে একটা থাপ্পড় দিল, দিয়ে ওর মুখে অনেকগুলো খাবার ঢুকিয়ে দিল। রোজি আর না পেরে নিলয়কে ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে গেল। গিয়ে গড়গড়িয়ে বমি শুরু করলো। নিলয় রেগে এগিয়ে গিয়ে রোজের এই অবস্থা দেখে দাঁড়িয়ে পড়লো, কিন্তু নিজে এগোলো না। মেয়েটকে ডেকে দিল আর বলল ওকে সাপোর্ট দিতে। মেয়েটি রোজির পিঠে হাত বোলাতে লাগলো। মেয়েটি রোজের চোখে মুখে পানি দিল, ফ্রেশ করিয়ে দিল, কিন্তু রোজি দুর্বল হয়ে পড়েছে। তাই মেয়েটি নিলয়কে বলল, স্যার, ম্যাম হাঁটতে পারবে না। যাও তুমি। মেয়েটি চলে যেতে নিলয় রোজিকে কোলে করে বিছানায় শুয়ে দিল। অমনি রোজির অন্য পাশে মুখ ফিরে শুয়ে পড়ল। নিলয়ও কিছু না বলে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। সকালে রোজির ঘুম ভাঙেনি। মেয়েট এসে বড় থাই গ্লাস থেকে পর্দাটা সরাতেই এক ঝলক রোদ এসে রোজির মুখে পড়ে। রোজি চোখ মুখ কুঁচকে নেয়, কেননা হঠাৎ করে তার চোখে রোদ পড়েছে। চোখ মুখ কসলাতে কসলাতে রোজি উঠে বসে আশেপাশে তাকাই, দেখে মেয়েট দাঁড়িয়ে আছে। রোজা কিছু না ভেবে উঠে দাঁড়ায় আর মোড়া ভাঙে এবং ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। প্রায় 15 মিনিট পর রোজি বের হয়। ততক্ষণে মেয়েটি ব্রেকফাস্ট নিয়ে আসে। রোজি ঘরে বসে ব্রেকফাস্ট করে নেয়। ব্রেকফাস্টে ছিল ফ্রুট মিক্সড আর হেলদিভাবে হোয়াইট সস উইথ পাস্তা। ব্রেকফাস্ট করে রোজি রুমে একটু পায়চারি করে, কিন্তু রোজি একটা কথা চিন্তা করছে যে লোক তার জন্য এতটা পাগল, এতটা মাতোয়ারা, সে লোক কিছুদিন যাবৎ তার সাথে কেমন ব্যবহার করছে এবং রোজিকে অন্য ঘরে রেখেছে, তার সাথে রাখছে না। রোজির ইদানিং রাত্রে ঘুমাতে খুবই কষ্ট হয়, কারণ সে নিলয়ের বুক ছাড়া ঘুমাতে পারে না। খালি আশপাশ ফিরে, কিন্তু চোখে ঘুম হানা দেয় না। সে আর কিছু ভাবে না, তার মতো রুমে বসে থাকে। এদিকে নিলয় নিজের মতো কাজ করছে। রোজির উপর তীব্র রাগ থেকে তার এই এড়িয়ে চলা। নীল আজ সারাদিন নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখে, যেন রোজির সামনে যেতে না হয়, রোজিকে যেন তার মনে না হয়। এমনি এমনি চলে গেল অনেক দিন। সেদিন রাতে রোজি একটু ফ্রেশ হয়ে নিজের চুলগুলো বাঁধছে, অন্যমনস্ক হয়ে আর গুনগুন করছে। এমনি রোজির শারীরিক এবং মানসিক মন মানসিকতা একদমই ঠিক নেই। এমন সময় নিলয়ের আগমন হয় রোজির রুমে। নিলয় এসে রোজিকে এতটা পরিপাটি দেখে রেগে যায়, কেননা নিলয় এখন রোজির কাছে আসে না। তাহলে কেন সে এত পরিপাটি থাকবে? রোজি নিলয়কে খেয়াল করেনি, নিজের মতো গুনগুন করছে আর চুল বাঁধছে। নিলয় হঠাৎ করে রুম থেকে একটি কেচি নিয়ে রোজির সামনে যায়। সে রোজির কোমর ছুঁইচি চুলগুলো মুঠো করে ধরে ক্যাচ ক্যাচ করে কেটে দিল। কিছু কাটার শব্দ। রোজি কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল। রোজি ভাবছে কি কাটলো, কিসের শব্দ হলো। হঠাৎ সে আয়নার দিকে তাকালো, দেখলো নিলয় অগ্নিমূর্তি হয়ে রক্তবর্ণ চোখ নিয়ে তাকিয়ে আছে তার দিকে। রোজি কিছুটা হকচকিয়ে গেল নিলয়কে দেখে। এতদিন পর লোকটা তার সামনে এসেছে। রোজি নিলয়কে দেখা মাত্রই পেছনে ফিরল, দেখলো নিলয়ের হাতে অনেকগুলো চুলগুলো এখনো বেনুনি করা অবস্থায়। এটা দেখে রোজির প্রাণ যায় যায় অবস্থা। নিজের চুলে হাত দিতে দেখলো কোমর ছুঁই ছুঁই চুল এখন কাঁধ থেকে কিছুটা নিচে। রোজি ধপ করে নিচে বসে পড়ল আর চিৎকার শুরু করলো। কি করলেন আপনি? আল্লাহ, কষ্ট হচ্ছে? আমার এত শখের রোজের কথা মাঝপথে থামিয়ে দিয়ে নিলয় বলল,
এতটুকু তো এত কষ্ট হচ্ছে, তুই নিজেও তোমার শখের ছিলি। কি বলতে চান? এখন আমি আর শখের নেই? কাঁদতে কাঁদতে বলল রোজি। না, আমি পুরনো হয়ে গেছি তো? বলার আগেই নিলয় খপ করে রোজের চোয়াল চেপে ধরে। কি বললি আবার বল। রোজি কিছু বলছে না দেখে নিলয় রোজির হাত পিছনে মুচড়ে ধরে। ছাড়ুন না আমায় নিলয়। চুপ, আমার সাথে এমন করার আগে মনে ছিল না এর ফলাফল কেমন হবে। দরকার নেই জানার, আপনি নিজেও। নিলয় রোজির হাত আরো জোরে চেপে ধরে। রোজি চিৎকার করে ওঠে। প্লিজ ছাড়ুন না। এত বড় অপরাধ করে এত দেমাগ তোর? আপনি কি খুনি, মিথ্যাবাদী, চরিত্রহীন? শালি ধান্দাবাজ, কি বললি? বলে রোজিকে ঘুরিয়ে দিল এক থাপ্পড়। রোজি বিছানায় পড়ে গেল। নিলয় তাও থামল না, রোজির উপর উঠে ওর গলা চেপে ধরল। আমি খুনি মিথ্যাবাদী মানলাম, কিন্তু চরিত্রহীন না। বহু কষ্টে রোজি নিজেকে নিলয়ের কাছ থেকে নিজেকে ছাড়াই। দুজনে উঠে দাঁড়ায়। সে মুহূর্তে রোজি চিৎকার করে বলে। আপনি চরিত্রহীন। চরিত্রহীন তুই নাগরের জন্যে সাচ্ছিস, নিজেকে পরিপাটি করছিস। বলে রোজিকে ধাক্কা মেরে চলে যায়। রোজি বিছানায় পড়ে বালিশে মুখ গুজে কাঁদতে থাকে। সেদিনের পর নিলয় রোজির খোঁজখবর মেয়েদের কাছ থেকে নেয়, রোজির ধারে কাছেও যায় না। রোজি নিলয়কে দেখে না, কারণ নিলয় রোজি ঘুম ভাঙার আগে অফিসে যায়, রোজি ঘুমানোর পর বাড়ি ফিরে। এভাবেই কেটে যায় বহুদিন। কিন্তু ইদানিং রোজির শারীরিক অবনতি হচ্ছে। রোজি কিছু খেতে পারে না, কিছু খেতে নিলে বমি করে দেয়। হঠাৎ হঠাৎ মাথা ঘুরে। রোগীর শরীরে এবং মুখে কিছুর পরিবর্তন হয়েছে, যা লক্ষণীয়। চোখে নিচে কালি পড়ে গেছে, গাল চেপে গেছে, মুখ শুকনো। মেয়েটা অনেক শুকিয়ে গেছে। নিলয় একজন মেয়েকে রোজির ওপর সুগভীর দৃষ্টি দিয়ে রাখতে বলেছে। সকলের খেয়াল রাখলেও সে মেয়েটি শুধু রোজির খেয়াল রাখবে, রোজির ছায়া হয়ে তার সামনে পিছনে থাকবে। সেই মেয়েটি রোজির এই অবস্থা কিছুদিন যাবৎ এটি ফলো করছে। নিলয়কে কিছু বলেনি মেয়েটি, সে মনে করছে সম্পর্কের অমিল। তাই রোজি প্রতিদিন নিজের সময় কাটাতে ছাদে বা বাগানে যায় হাঁটতে। আজ সে বাগানের দিকে যায় হাঁটার জন্য। তবে রোজির আজ খুবই দুর্বল লাগছে। সে বাগানে হাঁটতে হাঁটতে গোলাপ ফুল গাছের সামনে যায়। নিলয় এনে সারি সারি গোলাপ ফুল গাছ, মোটামুটি দেশি বিদেশি সকল ধরনের গাছ আছে এখানে। দেশি বিদেশি ফলমূলের গাছও আছে, এমন কোনো গাছ নেই যেখানে নেই। কেননা নিলয় অনেক টাকা খাইয়ে রোজির জন্য এগুলো এনেছিল। রোজি গোলাপ ফুলের গাছের সামনে দিয়ে হাঁটছে। একটু পর রোজি তার জন্য বানানো নিলয়ের দেওয়া দোলনার কাছে যায়। অতীত এ বাড়িতে আসার পরপরই রোজি বলেছিল, বাগানে কিছু গাছ এবং একটা দোলনা বানালে খুবই ভালো হয়, তাই না? কেন, তোমার কি দোলনা পছন্দ? হুম হুম, খুব বেশি। তোমার কি গাছপালাও খুবই পছন্দ? হ্যাঁ, এগুলো আমার খুবই পছন্দ। আমি যখন আমার বাবার বাসায় ছিলাম না, তখন আমাদের বাগানে ছাদে আর আমার ছোট্ট বারান্দায় আমি বাগান করেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য দোলনা এবং দেশি বিদেশি সকল ধরনের ফল ফুলের গাছ লাগাও। হ্যাপি? হ্যাঁ। বলে টুপ করে নিলয়ের গালে কয়েকটা চুমু খেয়ে বসলো। সেই দিনই নিলয় রোজির দোলনা গাছপালা লাগিয়েছিল। বর্তমান দোলনাটির কাছে গিয়ে রোজি অনেকক্ষণ দোল খায়, তারপর উঠে আশপাশ ঘুরতে থাকে। কিন্তু কিছুটা সময় সামনে যেতে রোজি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। মেয়েটি দৌড়ে যায়, যে দেখে রোজি অজ্ঞানের মতোই, আদো খোলা চোখ। তোমার শূন্যতা এক বিরাট শূন্য আকাশ, যেখানে কোনো তারা নেই, নেই কোনো চাঁদ। তোমার না থাকা যেন বুকে এক দুঃসহ ভার। নিঃশ্বাস নিতে গেলেও মনে হয় কঠিন, কাঁপে বুকের বাঁধ। সে সময় যখন রোজি অজ্ঞান হয়ে গিয়েছিল, মেয়েটি দেরি করে না, রোজিকে দ্রুত বাড়িতে নিয়ে শুইয়ে দিল, পানি দিল চোখে মুখে এবং পানি খাইয়ে দিল। রোজি কিছুটা স্বস্তি অনুভব করলো, ক্লান্তিতে শরীর ছেড়ে দিয়েছে। তাই রোজি ঘুমিয়ে পড়ে। মেয়েটি নিলয়কে কয়েকটা কল দেয়, কিন্তু নিলয় ফোন ধরে না। বেশ রাত করে নিলয় বাড়িতে ফেরে, রাত প্রায় 2:30। নিলয় ড্রাঙ্ক অবস্থায় ছিল। হেলে দুলে রোজির রুমে যায়, যে দেখে রোজি ঘুমিয়ে আছে। নিলয় রোজির দিকে তাকিয়ে দেখল রোজির চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। মেয়েটা শুকিয়ে গিয়েছে। মেয়েটা আগে এমনি নিলয়ের সামনে ছোট ছিল, এখন শুকিয়ে যাওয়াই আরও ছোট দেখাচ্ছে। কিন্তু রোজির শান্তির ঘুমটা যেন নিলয়ের সহ্য হলো না। তাই নিলয় হঠাৎ করে রোজিকে হাত ধরে টেনে ওঠায়। রোজি ভয় পেয়ে সামনে কে আছে না দেখে এক থাপ্পড় দিয়ে বসে নিলয়কে। নিলয় রাগে রিরি করছে। রোজি নিলয়কে দেখে চুপসে যায়, কারণ রোজি ভাবেনি এটা নিলয়, কারণ নিলয় প্রায় 20-25 দিন রোজির সামনে আসে না। তাই
তাই কে না কে ভেবে জ্বর দিয়ে বসেছে। নিলয় রোজিকে চেপে ধরে বলে, কি ছিল এটা? আম সরি। ভুল করে মানে? আপনি হঠাৎ স্পর্শ এখন আমার স্পর্শ খারাপ লাগে? মানে তা আমি। নিলয় আর কিছু শুনল না, রোজিকে টেনে নিজের কাছে টেনে রোজিকে তুলে নিল। তারপর রোজিকে নিয়ে ওয়াশরুমে রেখে লাইট অফ করে আটকে রাখলো। রোজি আতঙ্কে নিলয়কে ডাকছে। নিলয় প্লিজ আমায় ছেড়ে দিন। নিলয় প্লিজ আমায় ছেড়ে যাবেন না, আমার ভয় করছে। নিলয় কিছু শুনল না, রোজির বিছানায় বসে রইল। রোজি এমনি অসুস্থ আবার অজ্ঞান ছিল। রোজি তাও এই দুর্বল শরীর নিয়ে হেসকি দিয়ে নিলয়কে ডাকলো। নিলয় প্লিজ, এখানে অনেক অন্ধকার, আমায় বের করুন, আমার খুব ভয় করছে। বলে চিৎকার করে কাঁদতে লাগলো। কিন্তু নিলয়ের এতে আনন্দ লাগছে, সে বাঁকা হাসছে। রোজি অনেকক্ষণ চিৎকার করলো, গলা ধরে আসলো। মেয়েটা আর না পেরে ওয়াশরুমে টাইলসের ওপর বসে পড়ল। বসে বসে আস্তে আস্তে নিলয়কে ডেকে গেল। নিলয় আমায় আমায় বের করুন। নিলয় আর বসে থাকলো না, নিজের রুমে গেল, গিয়ে গোসলে ঢুকলো। লম্বা একটা শাওয়ার নিল, নিয়ে বের হলো। এখন একটু ঠিক লাগছে। সে কিছুক্ষণ ল্যাপটপে কাজ করলো, করে শুয়ে রইল। অনেকক্ষণ শুয়ে রইল। রোজির কথা নেহাতি ভুলে গেছে নিলয়। অনেকক্ষণ পর একটি মেয়েট হঠাৎ চিৎকার করে উঠল। স্যার, ম্যাম অজ্ঞান হয়ে শুয়ে আছে। নিলয়ের বুকটা মোচড় দিয়ে উঠল। সে তড়িঘড়ি করে রোজের রুমের দিকে দৌড় দিল। যে দেখলো মেয়েটা কেমন যেন হয়ে পড়ে আছে, সারা শরীর ভেজা। নিলয় তাড়াতাড়ি রোজিকে ধরলো। শরীর বরফ ঠান্ডা হয়ে আছে। নিলয় দ্রুত রোজিকে বাইরে নিয়ে গেট লক করে ওর ড্রেস বদলে দিল। মেয়েদের ডাকলো। এই দুজন আসো। দুজন আসতেই নিলয় বলল। ওর হাত পা মালিশ করো। দুজন নিলয়ের কথা মতো কাজে লেগে পড়ল। রোজির শরীরটা হালকা উষ্ণ হয়ে আসতেই নিলয় হাঁপ ছেড়ে বাঁচল। নিলয় দেখলো রোজির চোখ মেলেছে। এটা দেখে নিলয় সেদিকে না দাঁড়িয়ে তাড়াতাড়ি নিজের রুমে চলে আসে। এসে শুয়ে পড়ল। সকাল হলো, কিন্তু রোজির প্রচণ্ড জ্বর। রোজির চোখ মেলে চাইতে পারছে না। মেয়েটগুলো রোজি খেয়াল রাখছে, কিন্তু দুপুরের দিক রোজির জ্বর অনেকটা বেড়ে যায়, যা অসহনীয়। রোজির হাত পাও মুখ জ্বরের দাপটে লাল হয়ে আসছে। এটা দেখে একটি মেয়ে নিলয়কে কল করলো। স্যার, ম্যাম অনেক। তো আমি কি করব? তোমাদের কেন রেখেছি তোমরা খেয়াল রাখো। নিলয়ের এমন হুঙ্কারে মেয়েটি ভয় পেয়ে যায়, আর কিছু বলার সাহস পায় না। মেয়েটি রোজিকে অনেক কেয়ার করে, কিন্তু রোজির চোখ খুলতে পারছে না। মেয়েটি রোজির চোখে একটু উপরে তুলতে দেখলো লাল টকটকে। দেখে মেয়েটি ভয় পেয়ে গেল। সে আর কিছু না বলে হালকা পাতলা খাবার নিয়ে আসলো। রোজিকে আস্তে আস্তে তা খাইয়ে মেডিসিন দিয়ে দিল। রোজির জ্বর হালকা নেমে আসলো, কিন্তু রোজি খুবই দুর্বল। পরের দিন সকালে নীলয় রোজির রুমে আসে। এসে দেখে রোজি ঘুমাচ্ছে। এটা দেখে নীলয় রোজিকে কিছু না বলে মেয়েটকে ডাক দেয় আর বলে, রান্নাঘরে কে কাজ করে তাকে বাদ দিয়ে অন্য কাজ দিবে? স্যার, আপনারা বাইরে যাচ্ছেন? না মানে তাহলে রান্না করবে কে? রোজ রান্না করবে। আর হ্যাঁ, আমি এখনই আসছি। ব্রেকফাস্ট যেন রেডি থাকে। স্যার, ম্যামের কিছু শুনতে চাইছি না, যে কাজ দিয়েছি তাই করবে। গট ইট? নিলয়ের ধমকে মেয়েটি কিছু বলতে পারে না, চুপ করে রয়। নিলয় কথাগুলো বলে গট করে বের হয়ে যায়। মেয়েটি তাড়াতাড়ি রোজিকে ডাক দেয়, কেননা সকালের ব্রেকফাস্ট বাকি আছে। মেয়েটি ডাকে, রোজি ওঠে। মাথা ধরে আছে, চোখগুলো লাল, শরীরটা ম্যাচ করছে। এত সকালে ডাকছো কেন? ম্যাম আপনাকে রান্না করতে হবে। মানে? নীলা স্যার আপনাকে রান্না করতে বলেছে। রান্নার সকল যায় ঝামেলা আপনার। রোজি আর কি বলবে, চুপ হয়ে রইল। মেয়েটি আবার বলল, ম্যাম তাড়াতাড়ি করুন, স্যার আসবে ব্রেকফাস্ট করতে। রোজি এটা শুনে তাড়াতাড়ি উঠে যায়, বেসিনে যেয়ে ফ্রেশ হয়, তাড়াতাড়ি করে বের হয়ে রান্নাঘরে যায়, যে দ্রুত সবজি সেদ্ধ বসায়, কেননা নিলয় শুদ্ধ সবজি খায়। রোজি এটুকু কাজে হাঁপিয়ে উঠেছে, কেননা রোজির জ্বর। রান্নার মাঝে রোজির জ্বরটা যেন বেড়ে উঠেছে, তাও মেয়েটা থেমে নেই, হাত চালিয়ে যাচ্ছে, কেননা নিলয় যে গ্যাংস্টার, যদি রোজিকে মেরে ফেলে রাগে। তাই নিলয়ের খাবার রেডি করছে। এরই মাঝে নিলয়ের আগমন। নিলয় দেখলো রোজি শাড়ি কোমরে গুজে কাজ করছে, শরীরে বিন্দু বিন্দু ঘাম, দেখতে খুব সুন্দর লাগছে, একদম গিন্নি ভাব। নিলয় শুকনো ঢোক গিলল, সকল কিছু মাথা থেকে ঝেড়ে গলা উঁচিয়ে বলল, রান্না হয়েছে? বলতে রোজি চিল্লিয়ে বলে, জি এই তো হয়ে এসছে। 10 মিনিট পর রোজি খাবার নিয়ে আসে, এসে নিলয়ের সামনে রাখে। নিলয় রোজির দিকে তাকালো না, খাওয়া শুরু করলো। খাওয়া শেষ হতে নিলয় তার ব্ল্যাক কফির মগটি হাতে নেয়। এক সিপ দিতেই মগটি ছুঁড়ে ফেলে। মগটি ঝনঝন শব্দে ভেঙে যায়।
কফিটা গরম ছিল, কিছুটা রোজি পায়ে এসে পড়ে। নিলয় গর্জন তোলার জন্য রোজির কথা শুনতে পায় না। রোজি গরমে তাপে আ করে ওঠে। নিলয় রোজির সামনে দাঁড়ালো আর বলল, এটা কি কফি বানিয়েছো? ব্ল্যাক কফি। এত সুগার কেন? সরি। নিলয় আর কিছু বলল না, বের হয়ে গেল। রোজি অনেক কষ্ট পেল, দৌড়ে রুমে চলে গেল। পেরিয়ে গেল কিছুদিন, তাদের সম্পর্কটাও এমনই যাচ্ছে। সেদিন সারাদিন কাজ করে রোজি অনেক ক্লান্ত, শরীরে শুয়ে আছে বিছানায়। এমন সময় কারোর ঠান্ডা হাতের স্পর্শ পেতেই রোজি কেঁপে উঠল। সে জানে এটা কে। ঠান্ডা হাতটি রোজির গলা স্পর্শ করলো। পিছন করতে করতে রোজি বুকের নরম মাংসপিণ্ডে চাপ প্রয়োগ করলো। আস্তে আস্তে তার স্পর্শ দৃঢ় হতে লাগলো। রোজির সারা শরীরে হাতের স্পর্শ দিতে লাগলো। রোজি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অনেকক্ষণ পর নিজের আসল কাজ শুরু করলো, কিন্তু রোজি পারছে না। এমনি জ্বর থেকে উঠেছে, আবার সারাদিন কাজ করতে হয় তাকে। তার এই নরম শরীরটা এটা পেরে উঠছে না কোনো মতে। আবার নিলয়ের বলিষ্ঠ দেহের নিচে চাপা পড়ে রোজির দম বন্ধ হয়ে আসছে, কিন্তু রোজি কিছুই করতে পারবে না। নিজের কাজ শেষ করে নিলয় বের হয়ে গেল রুম থেকে, রেখে গেল অঝরে কাঁদতে থাকা রোজিকে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল রোজি। সকালে তাড়াতাড়ি উঠলো, গোসল করলো, করে নিলয়ের খাবার রেডি করলো। নিলয় খেয়ে চলে গেল। রোজিও ক্লান্ত শরীর নিয়ে উপরে যেতে নিলে রোজি এক সিঁড়িতে পা দিতে পড়ে গেল। পড়ে গিয়ে অনেক ব্যথা পেল। ব্যথার দাপটে রোজির পেটটা মোচড় দিয়ে উঠল। রোজি ব্যথায় চিৎকার করতে লাগলো। মেটগুলো ওকে ধরে ওঠালো, কিন্তু রোজি ব্যথায় ওর মুখ নীল হয়ে যাচ্ছে। রোজি বারবার বলছে, নিলয়কে কল কর, ওনাকে ডাকো প্লিজ প্লিজ মেটগুলো নিলয়কে কল করলো, কিন্তু নিলয় ধরলো না। রোজি আবার চিৎকার করলো। প্লিজ তোমাদের স্যারকে কল করো। বলে হু হু করে কেঁদে উঠলো। তাই তারা রোজিকে হসপিটাল নিয়ে গেল, কারণ রোজির অবস্থা খারাপ। হসপিটাল নিতেই ডক্টর ট্রিটমেন্ট করা স্টার্ট করলো। ডাক্তাররা কিছুক্ষণ পর তারা বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পর মেয়েটিগুলোকে বলল, আপনারা কি জানতেন না উনি প্রেগন্যান্ট? বুঝতে পেরেছিলাম, কিন্তু শিওর ছিলাম না। ওনার হাজব্যান্ড কই? অফিসে। ওনাকে ডাকুন। মেয়েটগুলো বলল, স্যার কল পিক করছে না। এমন সময় রোজি ডাকলো। মেয়েটগুলো রোজির কাছে চলে গেল। মেয়েটগুলো আসতেই রোজি আস্তে আস্তে বলল, উনি কল ধরেনি? না ম্যাম। তোমার ফোনটা আমাকে দাও। মেয়েটি কথা বাড়ানো ফোনটি রোজির হাতে দিল। রোজ তার বাবাকে কল করলো। তার বাবা ও পাশ থেকে কল ধরতে রোজি কান্না করতে করতে বলল, বাবা, আমি রোজি। মা, কই তুই? তোকে কত খুঁজেছি। বাবা, আমি হসপিটালে, আমাকে নিয়ে যাও। রোজির বাবার বুকটা যেন ধক করে উঠল। তার মেয়ে হসপিটালে, কিছু তো হয়েছে। সে দ্রুত বলল, মা, আমি এখনই আসছি তোমাকে নিতে, ভয় পেও না। জি বাবা, আসো, আমার খুব কষ্ট হচ্ছে। রোজির বাবা আর এক মিনিটও দাঁড়ালো না, যে গাড়ি করে ঠিকানা নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। হসপিটালে গিয়ে বুকে নিয়ে অনেকক্ষণ কাঁদলেন তিনি। বাবাকে পেয়ে রোজিও অনেকক্ষণ কাঁদল। তারপর রোজির বাবা সকল ফর্মালিটিস শেষ করে নিয়ে নিজের বাড়িতে নিয়ে আসলেন। রোজিও রাগে দুঃখে নিজের বাসে চলে গেল, কিন্তু রোজির এটা জানে না যে সে মা হতে চলেছে। রোজির বাবা এটা তার থেকে আড়াল করে গেলেন, কারণ তিনি এখন এটা বলতে চাইছেন না। সময় হলে বলবেন। কাল বিকেলের দিকে সকল ফর্মালিটি শেষ করে রোজির বাবা 6টায় বাসে এসে পৌঁছান। রোজির বেশি কিছু হয়নি, পেটে লেগেছে, তবে বাচ্চা এবং সে সুস্থ আছে। রোজির বাবা ভাবছেন মেয়ে তার খুব ভয় পেয়ে আছে। উসখুস করছিল গাড়িতে বসে। রোজির মা মেয়েকে পেয়ে যেন পুলকিত হয়ে মেয়ের মুখে চুমু খেতে লাগলেন। সবাই একত্রে বসে গল্প করতে লাগলো। তবে রোজি বেশি কথা বলছে না। মেয়ের দুর্বলতা বুঝতে পেরে রোজির মা রোজির বাবাকে বললেন, শুনছো, হইছে তো, মেয়েটা আমার অসুস্থ, ওকে এবার রেস্ট নিতে দাও। মেয়েকে এতটা দিন পর পেয়েছি, তাই সকল কথা বলতে ইচ্ছে করছিল। রোজি, যাও মা, তুমি রেস্ট নাও। রোজির মা লেমন জুস এগিয়ে দিতে দিতে বললেন। রোজি হাতে নিয়ে সেটা খেলো। খেয়ে তারপর উপরে গেল। গিয়ে দেখলো তার রুমটা এখনো আগের মতোই। রোজি ক্লান্ত থাকায় শুয়ে পড়লো আর ঘুমিয়ে পড়লো। এদিকে নিলয় তখনও কিছুই জানে না। তাই রোজির বাবা রোজিকে নিয়ে যেতে মেয়েটির রোহিতকে কল দিল সকল কিছু জানাতে। রোহিত তড়িঘড়ি করে নিলয়ের কাছে গেল, গিয়ে সকল কিছু বলল। এগুলো শুনে নিলয় রেগে গেল। নিলয় তাড়াতাড়ি হসপিটালে গেল, গিয়ে মেয়েটগুলোকে সকল কিছু জিজ্ঞেস করলো। যখন শুনলো রোজি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, তাই সে সিসিটিভি দেখলো।
দেখলো পড়ে গিয়ে রোজি শুধু তাকেই ডাকছিল। মেয়েটা তার পেট চেপে চিৎকার করছে আর নিলয়কে ডাকছে, কল করতে বলছে। নিজের মধ্যে যেন অপরাধ বোধটা বেড়েই চলেছে। সেই মুহূর্তে রোহিত একটু সাহস সঞ্চয় করে নিলয়কে বলল, সেদিন আপনি যে চিঠিটা পেয়েছিলেন না এবং আমাকে তদন্ত করতে বলেছিলেন, হুম। ওটা রোজি ভাবির লেখা না। আমি রোজি ম্যামের লেখা আর ওই চিঠির লেখা মিলিয়েছি। মিল ছিল? না। বলে একটা সিসিটিভি দেখালো যেখানে একজন লোক চিঠিটি রেখে যাচ্ছে। এটা দেখে নিলয় থমকায়। নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে সে এতটা দিন মেয়েটাকে কষ্ট দিয়ে গেছে। মেয়েটা কষ্টগুলো সয়ে নিয়েছে। নিলয় নিজেকে শক্ত করে রেখেছে। তার মধ্যে আবারও রেদওয়ান বলল, ভাই, ম্যাম সেদিন নিজ ইচ্ছায় ওই বাসটার সাথে যায়নি। ম্যাম নেশায় ছিল। ওই বাসটার গুলি লেগেছে বলে ম্যাম অজ্ঞান হয়ে যায়নি, ভয়ে ও আতঙ্কে অজ্ঞান হয়েছিল। এটা শুনে নিলয় যেন আরও পিছিয়ে গেল। ধপ করে নিচে হাঁটু গেড়ে বসলো। সেই মুহূর্তে মেয়েটি এগিয়ে এসে বলল, স্যার, আপনি বাবা হতে চলেছেন। নিলয় থমকায়, মেয়েটির দিকে তাকাই, জিজ্ঞেস করে, কি বললে? মেয়েটি পুনরায় বলল, আপনি বাবা ও ম্যাম মা হতে চলেছেন। নিলয় উঠে দাঁড়িয়ে চোখে বিন্দুকণা জমেছে, গড়িয়ে পড়তে দিল না। ছেলেটা সপ্তপনি মুছে নিল। তাদেরকে ভরা গলায় বলল, রোদ, রেদু, জি ভাই। মিষ্টি নিয়ে আসো। পুরো হসপিটালের দাও, কেউ যেন বাদ না যায়। রাস্তায় রাস্তায় মিষ্টি দাও। সবাইকে বলো নিলয় বাবা হতে চলেছে। ছেলেটা কষ্টের মাঝে সুখ খুঁজে পেল। দ্রুত গাড়িতে নিজেকে চাপিয়ে রোজির বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেল। রোজির রুমে সিসিটিভি চালু করলো। দেখলো মেয়েটা ক্লান্তি ভরা মুখে শুয়ে আছে। এলোমেলো কি মায়াবী মুখ। নিলয় পিড়পিড় করলো, সরি মায়াবিনী, আমি খুব বড় ভুল করেছি। জান, আমি সব ঠিক করে দেব, আই সোয়ার। নিলয় এগুলো ভাবতে ভাবতে রোজির বাসায় যেয়ে পৌঁছালো। সে বাড়িতে নক করলো। রোজির মা এসে দরজা খুলল। রোজির মা নিলয়কে দেখে দরজা বন্ধ করে দিতে চাইলেন, কিন্তু নিলয় দরজা বন্ধ করতে দিল না। দরজা ধাক্কা দিয়ে খুলে বাড়িতে প্রবেশ করলো। নিলয়ের কাণ্ডে রোজির বাবা উঠে দাঁড়ালেন, হুঙ্কার ছুড়লেন, কোন সাহসে এখানে এসেছো তুমি? আমার মেয়েটিকে এত পড়িয়ে শান্তি হয়নি, আরও পড়াতে এসেছো? নিলয় তাদের কথা পাত্তা দিল না, কারণ রোজির বাবা এর আগেও তার সাথে বেইমানি করেছে। মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছেন। আমার বউ আমার কষ্টের ফসল নিয়ে এখানে চলে এসেছে। আমার ফ্যাক্টরি আর প্রোডাক্ট এই বাড়িতে, তাই আমিও এই বাড়িতে। বলে নিলয় দুটো মিষ্টি তুলে একটা রোজির বাবাকে আর একটা রোজির মাকে খাইয়ে দিল। নিলয়ের এমন লাগামহীন কথায় কতজন চোখ বড় বড় করে নিলয়ের দিকে চাইল। তারপর নিলয় কিছু না বলে উপরে উঠতে নিতেই রোজির বাবা বলেন, যাবে না, তুমি একদম যাবে না। কথা শেষ করার আগেই নিলয় বলল, এর আগে আপনার কথা শুনে বউয়ের কাছ থেকে 21টা দিন দূরে থেকেছি। আপনার তো বউ আছে, আপনি কি বুঝবেন বউ না থাকার জ্বালা? আমি আপনার কোনো কথা শুনছি না। বলে গটগট করে উপরে চলে গেল। সিঁড়ি ভেঙে উপরে যাওয়ার সময় লাগছিল সিঁড়ি শেষ হচ্ছে না। লাগছে সে তাড়াতাড়ি হাঁটতে পারছে না। তাও যত তাড়াতাড়ি যাওয়া যায় কত তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করলো ছেলেটা। কাঙ্ক্ষিত মানুষের রুমটার কাছে যেতেই দাঁড়িয়ে পড়ল। রুমটায় প্রবেশ করার আগেই বুক ধকধক করছিল তার। তাও এই দৌড় দৌড় বুকে আস্তে আস্তে রুমটিতে প্রবেশ করলো। রুমটার চারিদিক থেকে নিস্তব্ধতা। আশেপাশে কোনো আলো নেই, বোঝার কোনো জোর নেই যে যেখানে কি আছে বা না। চারিদিকে তাকালো একটু আলোর সন্ধানে, তো কোথাও আলো নেই। জানালার পানে চাইলো থাইগুলো লাগিয়ে পর্দা টেনে দেওয়া, তবে এতটুকু ঠাউর করতে পেরেছে যে রুমে কেউ আছে, হয়তো ঘুমাচ্ছে। এসি চলছে হালকা পাওয়ারের, বেশি গরমও না ঠান্ডাও না, মিডিয়াম। কিন্তু সে তো এর আগে এই রুমে এসেছে, তাই বিছানার ধারে গেল। গিয়ে হাত দিয়ে হাঁটতে হাঁটতে কিছু খোঁজার চেষ্টা করলো। কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পেল। সে আর কেউ না, তারপর রোজি। হাতটা ধরেছে শুধু এটা রোজি বুঝতে পেরে বেডসাইড টেবিলে ল্যাম্পটা জ্বালালো। অমনি মৃদু আলোতে রোজির মুখ দেখতে পেল নিলয়। গুটিসুটি মেরে শুয়ে আছে মেয়েটা, ঠোঁটটা ফুলিয়ে, তবে চোখের পাতা ভেজা। নিলয় জানে এর কারণ, তবে সে অনেকটাই অনুতপ্ত। সে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। নিজের কোট এবং শার্টটা খুলে ফেলল।
উদম শরীরে বিছানার ধারে গেল, গিয়ে রোজির সাথে শুয়ে পড়ল। রোজিকে টান মেরে নিজের বুকে নিয়ে নিল। মেয়েটা মনে হয় অনেক গভীর ঘুমে, তাই একটু নড়াচড়া করে আবার ঘুমিয়ে পড়ল। তবে ঘুমের মাঝে নিলয়কে শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। এটা দেখে নিলয় মুচকি হাসলো, রোজির মাথায় হাত বোলাতে লাগলো। হঠাৎ করে আবার উঠে বসলো। উঠে বসে রোজিকে একদম সোজা করে সরিয়ে দিল। রোজির পরনে ছিল কামিজ আর পায়জামা। সে কামিজটা তুলে পায়জামাটা একটু নামালো, যেন রোজির পেটটা দেখা যায়। সে সেখানে হাত বোলাতে থাকে। হাত বোলাতে বোলাতে নিজের ঠোঁটটা রোজির পেটের সামনে নিয়ে যায়। নিয়ে গিয়ে রোজি পেটে অসংখ্য চুমু খেতে থাকে, মাথা দিয়ে রাখে যেন কিছু একটা শুনতে পায়। তার অস্তিত্ব রোজির পেটে রয়েছে, ঠিক এইখানটাই পেট বরাবর তাকিয়ে থাকে। কিন্তু এ তো কয়েক মাসের ভুল, কোনো আওয়াজ কোনো ইশারা নেই। নিলয় ব্যর্থ হয়, তাও চুমু দিতে থাকলো যে পেটে। হঠাৎ পেটে সুরসুরি লাগাই ঘুম আলগা হয়ে গেল। আর কয়েকটা চুমু পড়তে রোজি উঠে বসলো, দেখলো নিলয় বসা আর বসে বসে ওর পেটে চুমু দিচ্ছে। এটা দেখে তো রোজি আকাশ থেকে পড়লো এবং ভয় পেল। সে তার বাবার সাথে চলে এসেছে, তাই নিলয় তাকে মারবে। সে চোখ মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বলতে লাগলো,